নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। দেখো, আগের দিন আমরা কিন্তু 2πr = n ল্যামডা এই যে সমীকরণটার যে আর এন ল্যামডা ইত্যাদি সম্পর্কে পরিচয় আমরা দিয়েছি এবং একটা তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম যে 2πr = n ল্যামডা সমীকরণটা কীভাবে আনবে। নিশ্চয়ই অনেকে চেষ্টা করেছো, অনেকে সফল হয়েছে, অনেকে একটু সমস্যা হয়েছে। তো দেখো, যাদের সমস্যা হয়েছে তারাও দেখো, যাদের সমস্যা হয়নি বা যারা সত্যিকারের পেরেছো জিনিসটা, সকলেই দেখবে যে সমীকরণটা কীভাবে আসে। দেখো, 2πr = n ল্যামডা, অর্থাৎ 2πrটা আমরা কি এনেছিলাম, ছবি এঁকে এনেছিলাম কি 2πrটা যে ইলেকট্রনটা যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেই বৃত্তাকার কক্ষপথের যে পরিধি, তাই তো। এটা হচ্ছে আরটা হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আরটা হচ্ছে বৃত্তাকার যে কক্ষপথ তার ব্যাসার্ধ। আর এনটা কি, এনটা হচ্ছে কক্ষপথ যেটা আছে, কক্ষপথের সংখ্যা যেটা হচ্ছে 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। ল্যামডাটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এর সম্পর্কে কিন্তু আইডিয়া আগের ভিডিওতে পেরেছি। দেখো, এবার সমীকরণটা আমরা আনবো কীভাবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি বলেছিলাম সমীকরণটা কীভাবে আনবো, দুটো সমীকরণের সাহায্যে আনবো এই সমীকরণটা। কী কী সমীকরণ বলেছিলাম? 1 নম্বর বলেছিলাম ডি ব্রগলি, আর 2 নম্বর বলেছিলাম কি নিলস বোর। দেখো, ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা কি পাই? ডি ব্রগলি থেকে আমরা কি পাই? ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা সমান h/mv, এটা পাচ্ছি, ল্যামডা সমান h/mv। আর সেই সঙ্গে বোরের সমীকরণ থেকে আমরা কি পাই? আচ্ছা, বোরের যে সমীকরণ সেখানে কিন্তু আমরা বোরের যে কৌণিক ভরবেগের সমীকরণ সেটাকে আমরা নেব, ঠিক আছে। বোরের কৌণিক ভরবেগের সমীকরণ, বোরের কৌণিক ভরবেগের সমীকরণ। বোরের কৌণিক ভরবেগের সমীকরণটা কি আমরা আগের ভিডিওতে অবশ্যই এনেছি, লক্ষ্য করেছো নিশ্চয়ই, যে mvr যেটা হচ্ছে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে = nh/2π, nh/2π। দেখো, ল্যামডা সমান h/mv এই সমীকরণের সমস্ত কিছু আমরা কিন্তু জানি, যে ল্যামডাটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এমটা হচ্ছে ভর, ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ। আর mvrটা কি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মধ্যে এমটা হচ্ছে সেই একই রকমভাবে ভর, ভিটা হচ্ছে বেগ, আরটা হচ্ছে এটা রেডিয়াস, = nh/2π। লক্ষ্য করো, এই যে দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণকে আমরা কিন্তু সমান করব। এবার সমান করতে গেলে আমরা কীভাবে করবো? দেখো, ল্যামডা সমান h/mv, এখান থেকে আমরা mvটা বার করে নিচ্ছি, বা mv = h/λ। mv = আমরা h/λ লিখতে পারবো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। mv = h/λটাকে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আর mvr = যে nh/2π ছিল সেখান থেকে আমরা mvটা বার করে নিচ্ছি, mv = বার করছি nh/2πr, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার দেখো, এখান থেকে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? mv = h/λ, আর এদিকে mv = nh/2πr, এই দুটোকে সমান করে দিচ্ছি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, 1 এবং 2 থেকে পাই কি পাচ্ছি? h/λ পাচ্ছি nh/2πr, এটা পাচ্ছি। বা এই যে h দুদিক থেকে কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি, কোনাকুনি গুণ করো, 2πr = কি পাচ্ছি? n ল্যামডা। দেখো, 2πr কিন্তু আমরা n ল্যামডা এই সমীকরণটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো, 2πr = n ল্যামডা সমীকরণ আনা কিন্তু খুব সহজ। অবশ্যই করেছো, অবশ্যই অনেকে চেষ্টা করেছো, আনতেও পেরেছো, খুব সিম্পলভাবে কিন্তু এটা চলে আসে। 2πr = n ল্যামডা। তাহলে 2πrটা কি, যে বৃত্তাকার কক্ষপথ আছে, বৃত্তাকার কক্ষপথের পরিধি, সেই পরিধিটা হচ্ছে ইলেকট্রন দ্বারা সৃষ্ট যে তরঙ্গ আসছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য
তার সঙ্গে কিন্তু এইটা সমানুপাতিক এবং এটা পূর্ণ সংখ্যা সরল গুণিতক বলা হয়। অর্থাৎ এন সঙ্গে ল্যামডা গুণাচ্ছে, মানে এনটা 1 2 3 4 5 হতে পারে, অর্থাৎ 2 পাই আর ইকুয়াল টু 1 ল্যামডা, 2 পাই আর ইকুয়াল টু 2 ল্যামডা, 2 পাই আর ইকুয়াল টু 3 ল্যামডা, 2 পাই আর ইকুয়াল টু 4 ল্যামডা ইত্যাদি হতে পারে। ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। আমরা এখানে কত নম্বর কক্ষপথ ধরে করেছি? 1 নম্বর কক্ষপথ। এটা যদি 2 নম্বর কক্ষপথ ধরে করা হয় তখন 2 পাই আর ইকুয়াল টু কী আসবে? 2 ল্যামডা আসবে। ঠিক আছে, এই সমীকরণ থেকেও বিভিন্ন অঙ্ক আসে। তো আমরা দেখো 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা সমীকরণটা কিন্তু আনতে পেরেছি। এবার আমরা শিখবো যে বোরের যে সমীকরণটা, এই বোরের কৌণিক ভরবেগের সমীকরণ, বোরের কৌণিক ভরবেগের সমীকরণ থেকে 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা এসে এইবার আমরা বোরের কৌণিক ভরবেগের সমীকরণটা আনবো ডি ব্রগলি থেকে। ডি ব্রগলি থেকে বোরের কৌণিক ভরবেগের সমীকরণ কীভাবে আনবো সেটা একটু লক্ষ্য করো। দেখো তাহলে এবার হেডিং করব আমরা যে ডি ব্রগলি সমীকরণ থেকে বোরের সমীকরণ প্রতিষ্ঠা। বোরের সমীকরণ মানে এখানে কিন্তু আমরা বোরের কৌণিক ভরবেগের সমীকরণের কথা বলছি। বোরের কৌণিক ভরবেগের সমীকরণটা কীভাবে আসবে? তো দেখো এখানে তাহলে ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা পাচ্ছি ল্যামডা সমান h/mv, এটা পাচ্ছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি ডি ব্রগলি সমীকরণটাকে। এবং এর সঙ্গে আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে একটা সমীকরণ এনেছিলাম যেটা হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা। এটা কিন্তু একটু আগে আমরা এনেছি, এই সমীকরণটা এনেছি 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডাটাকে বার করে নিচ্ছি। ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর বাই n। তাহলে ওটাকে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 এবং 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, 1 এবং 2 থেকে কি পাই? y থেকে ল্যামডা সমান করে দিচ্ছি। তাহলে h/mv ইকুয়াল টু 2 পাই আর বাই n, বা কি পাচ্ছি দেখো mv, আর এই 2 পাই আর থেকে একটা আর নিয়ে নিচ্ছি। তাহলে mvr ইকুয়াল টু পাচ্ছি NHটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে বাই 2 পাই, NH বাই 2 পাই। তাহলে mvr যেটা আসছে mvr ইকুয়াল টু NH বাই 2 পাই। দেখো এই সমীকরণটা কিসের সমীকরণ ছিল? এই সমীকরণটা কিন্তু বোরের সমীকরণ ছিল। বোরের সমীকরণ আমরা আনলাম যে mvr ইকুয়াল টু NH বাই 2 পাই। এটা আমরা জানতাম যে বোরের যে সমীকরণ সেখানে mvrটা কিসের টার্ম? mvrটা হচ্ছে কৌণিক ভরবেগের টার্ম। mvrটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা টার্ম। আর এনটা কি? এনটা হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের সংখ্যা। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, 2 পাই হচ্ছে ধ্রুবক। তাহলে mvr ইকুয়াল টু কিন্তু NH বাই 2 পাই, এই সমীকরণটা আমরা নিয়ে এসেছি। তাহলে তাকে খুব সিম্পলভাবে এনেছি। তাহলে আবার বলি যে বোরের সমীকরণ আমরা কীভাবে এনেছি? ডি ব্রগলি থেকে এনেছি। ডি ব্রগলি সমীকরণের ইউজ করেছি ল্যামডা সমান h/mv এবং 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা, এই সমীকরণে ইউজ করেছি। এই দুটো সমীকরণের সাহায্যে সমান করে কিন্তু আমরা mvr ইকুয়াল টু NH বাই 2 পাই এই সমীকরণটাতে এসছি। এবার আমরা আরেকটা সমীকরণে যাব ডি ব্রগলি সমীকরণের সাহায্যে। দেখো এবার দেখো ডি ব্রগলি সমীকরণ থেকে যাব যে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য
ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। দেখো, ইলেকট্রনটা গতিশীল আছে, সেই গতিশীল ইলেকট্রনের ক্ষেত্রে যে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যটা আসছে সেটা হচ্ছে কি ল্যামডা। ল্যামডা যে তরঙ্গদৈর্ঘ্যটা আসছে সেই ল্যামডার সঙ্গে গতিশক্তির সম্পর্কটা কি সেটা আমরা আনবো। দেখো, ডি ব্রগলি সমীকরণটা কি এসেছিল সেটা আগে লিখে নিই। ডি ব্রগলি সমীকরণ, ডি ব্রগলি সমীকরণটা কি এসেছিল? আবার লিখছি ল্যামডা সমান h/mv, এটা ছিল ল্যামডা সমান h/mv, এটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। এবার এই যে ডি ব্রগলি সমীকরণ তার সঙ্গে গতিশক্তি সম্পর্ক আনবো। তাহলে গতিশক্তির সম্পর্কটা কি? গতিশক্তি নিশ্চয়ই সবাই জানো, ই ইকুয়াল টু কী লিখি আমরা? হাফ mv স্কোয়ার। গতিশক্তি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, যেখানে এমটা কি? যেখানে এমটা হচ্ছে কণার বেগ, সরি বেগ না, কণার ভর, আর ভিটা হচ্ছে কণার বেগ। ভিটা হলো কণার বেগ, ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। লক্ষ্য করো, এখান থেকে দেখো যে ভি স্কোয়ারের যে টার্মটা আছে, গতিশক্তির সম্পর্কটা বার করবো তো, তাহলে দুটোর ভিটা আমরা একটু একই করার চেষ্টা করছি। তাহলে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি? ভি স্কোয়ার ইকুয়াল টু এম 2e/m, বা ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু √2e/m। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে ভি ইকুয়াল টু √2e/m, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো যে 1 নম্বর সমীকরণে ল্যামডা সমান h/mv ছিল, ওই ভির জায়গাটায় আমরা 2e/m এই রাশিটাকে লিখব। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে পাই, কি পাচ্ছি? তাহলে ল্যামডা সমান থাকছে h/mv, ভিটা লিখছি না, ভি জায়গায় কী লিখবো? √2e/m, তাহলে দেখো এখানে এম রয়েছে, এদিকে √m রয়েছে, তাহলে এম মানে √m গুণ √m, তাহলে √m একটা আউট হয়ে যাবে, তাহলে উপরে একটা কিন্তু √m পড়ে থাকবে। তাহলে থাকছে কি? ল্যামডা সমান দেখো √2e থাকছে, সঙ্গে √mটা আসছে, তাহলে √2em বা 2me বলেও লেখে অনেকে। ল্যামডা সমান h/√2em, এইটা কিন্তু আমরা সমীকরণ নিয়ে আসলাম। এই সমীকরণটা কিসের সমীকরণ? যে ল্যামডাটা আছে তরঙ্গদৈর্ঘ্য, দেখো সমীকরণটা কিসের আনতে বলেছিল? ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, ল্যামডা সমান ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য, এর সঙ্গে দেখো গতিশক্তি ই চলে এসছে, গতিশক্তি ই, তার সমীকরণ চলে এসছে, ঠিক আছে? এবং এই সমীকরণের মধ্যে ল্যামডা এবং ইর সঙ্গে আরও দুটো টার্ম চলে আসছে, সেটা কি? এইচ এবং এম। এইচ যেটা সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এম যেটা হচ্ছে যে কণাটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা যদি ইলেকট্রন নিয়ে কাজ করি সেই ইলেকট্রনের ভর এইটা। তাহলে এই ল্যামডা সমান h/√2me, এই সমীকরণটা প্রতিষ্ঠা করে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অনেক কটা সমীকরণে প্রতিষ্ঠা করলাম। তাহলে প্রত্যেকটা সমীকরণের প্রতিষ্ঠা কিন্তু খুব ভালো করে নিজেরা খাতাতে অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই কিন্তু এইগুলো আনতে পারবে। তাহলে অবশ্যই এই মানে প্রত্যেকটা সমীকরণ, এখানে কিন্তু অনেক কটা সমীকরণ ডি ব্রগলি থেকে পরপর আসে, এই ডি ব্রগলি সমীকরণ থেকে এইগুলো পরপর না হবে। এবার দেখো যে এই যে সমীকরণটা এলো mvr ইকুয়াল টু nh/, এই ল্যামডা সমান h/√2em, এই সমীকরণটা থেকে অঙ্ক আমরা পরে প্র্যাকটিস করব। এবার আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্ত একটু শিখবো, যে ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা কী কী অনুসিদ্ধান্ত পাই সেটা সম্পর্কে একটু আলোচনা করি। দেখো ডি ব্রগলি সমীকরণে এখানে যে অনুসিদ্ধান্ত আমরা শিখব সেটা কি? অনুসিদ্ধান্ত,
ডি ব্রগলি যে সমীকরণ, এটা মনে রাখবে, এটা কিন্তু কোনো ভারী বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না। ভারী ও কম বেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারী এবং কম বেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে কিন্তু ডি ব্রগলি সমীকরণটা প্রযোজ্য হবে না। লক্ষ্য করো, এই যে ভারী এবং কম বেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা কিন্তু অনুসিদ্ধান্ত হিসেবে আমরা ফার্স্টে রেখেছি এই কারণেই যে ডি ব্রগলি সমীকরণটা আনা হয়েছিল কাদের জন্য? ক্ষুদ্র কণিকাদের জন্য। ক্ষুদ্র কণিকা যেমন কি? যেমন ইলেকট্রনের জন্য। এবার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু খুব আস্তে আস্তে ঘোরে না, অত্যন্ত তীব্র বেগে ঘোরে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে অত্যন্ত তীব্র বেগে কিন্তু আবর্তিত হয়, অর্থাৎ ওদের বেগ কিন্তু খুব বেশি। এবং বেগ খুব বেশি, তার সঙ্গে ইলেকট্রনের ভর কিন্তু খুবই কম, মানে খুবই কম, খুব ক্ষুদ্র ভর। তো এদের ভরটা খুব ক্ষুদ্র এবং বেগটা খুব বেশি বলেই এদের মধ্যে কণা ধর্মটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছিল। কণা ধর্মটা বিলুপ্ত হয়ে গিয়ে এর মধ্যে তরঙ্গ ধর্ম চলে আসছিল। এবার লক্ষ্য করো যে এই ইলেকট্রনটা যে ভারী মানে হালকা ছিল এবং বেগটা খুব বেশি ছিল, সেই জন্য কিন্তু ডি ব্রগলি সমীকরণটা এসছে। কিন্তু উল্টোটা যদি ধরি, ইলেকট্রনটা যদি খুব ভারী হতো এবং সঙ্গে সঙ্গে যদি ইলেকট্রনের বেগ খুব কম হতো, অর্থাৎ খুব স্লোলি যদি ঘুরতো, তাহলে কিন্তু ডি ব্রগলি সমীকরণটা আসতোই না। কারণ ডি ব্রগলি সমীকরণটা কোথা থেকে এসে? প্ল্যাঙ্কের সমীকরণ থেকে এসছে। প্ল্যাঙ্কের সমীকরণটা হচ্ছে ফোটনের সমীকরণ। ফোটনের বেগও কিন্তু খুব উচ্চ এবং ফোটনের ভরও কিন্তু খুবই কম ফোটনের ভর। এবং আইনস্টাইনের যে সমীকরণ E=mc², ওখানে কিন্তু ফোটনের বেগের কথা আনা হয়েছে। তো সেই সমস্ত যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো কিন্তু দিয়েই ডি ব্রগলি সমীকরণ আনা হয়েছে। অর্থাৎ ডি ব্রগলি সমীকরণটা যেটা আনা হয়েছে সেটা খুব ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কিন্তু ভারী বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না। সেটা খুব ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এবং বেগ খুব উচ্চ হতে হবে। অর্থাৎ ভারী এবং কম বেগ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ এখান থেকে একটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কটা তোমরা করবে, না করতে পারলে আমরা পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। একটা কাজ দিচ্ছি যে ভারী বস্তুর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে, সেটা একটা অঙ্কের সাহায্যে কিন্তু প্রমাণ করা যায়। সেই অঙ্কটা আমি একটু বলছি, তোমরা লিখে নাও। যে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 200 গ্রাম বেগে গতিশীল 200 গ্রাম একটি ক্রিকেট বলের 200 গ্রাম বেগে গতিশীল একটি ক্রিকেট বলের ক্ষেত্রে ডি ব্রগলি সমীকরণ কি প্রযোজ্য? এইটা তোমরা করবে। অর্থাৎ ডি ব্রগলি সমীকরণ কি প্রযোজ্য, এবং এর সঙ্গে এটাও করবে যে এই ক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড বেগে যে ক্রিকেট বলটা যাচ্ছে, যার ভর হচ্ছে 200 গ্রাম, এর ক্ষেত্রে কি ডি ব্রগলির যে কণা ধর্ম, অর্থাৎ ক্রিকেট বলের যে কণা ধর্ম, সেই কণা ধর্মটা কি কোনোভাবে তরঙ্গ ধর্মে পরিণত হবে? সেটা তোমরা একটু চেষ্টা করবে। তো এটা তোমরা চেষ্টা করবে। এটা কাজ থাকলো। আজকে এই পর্যন্তই।